তারেক রহমান ইদানিং যেসব বক্তব্য দিচ্ছেন তার সাথে তার সম্মানের কতটুকু যায় এটা এখন অনেকেরই প্রশ্ন। মানুষ মন্তব্য করতে শুরু করেছে যে তারেক রহমান জোকারি শুরু করেছেন, মকারি শুরু করেছেন। তার বক্তব্য অনেকটা জোকারদের মতো। কি করলেন তিনি? একজন ওমরা হজকারীকে নিয়ে আসলেন, এমন ভাবে নিয়ে আসলেন যেন তিনি হঠাৎ করেই তার এটা মনে হলো বা খেয়াল হলো, সেভাবে তিনি নিয়ে আসলেন। তাও আবার সেই ওমরা হজকারী হচ্ছে 2017 সালের, লম্বায় তার চেয়ে 3 গুণ বেশি। তারেক রহমানের মাইক্রোফোনের সঙ্গে তার মাইক্রোফোনের কোনো মিল হচ্ছে না। তিনি কুঁজো হয়ে কথা বলছেন। সেই ভদ্রলোকের কাছ থেকে কয়েকটা সাক্ষ্য নিলেন। 2017 সালের ওমরা হজকারী ব্যক্তির কাছ থেকে তারেক রহমান তার প্রত্যাশিত কয়েকটি সাক্ষ্য নিয়ে নিলেন, যে সাক্ষ্যগুলো হচ্ছে কাবা শরীফে তিনি হজে গেছেন, অতএব তিনি যা বলতেছেন সব সত্য কথা বলতেছেন। এবং তার সাক্ষ্য দিয়ে তিনি প্রমাণ করতে চেষ্টা করলেন যে একটি বিশেষ দল অর্থাৎ জামাত ইসলামী থেকে ইঙ্গিত করে যে তারা শিরক করছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আজ পর্যন্ত এমন কোন ভিডিও তারেক রহমান কেন, তারেক রহমানের মা কিংবা বাবা কিংবা তার আগেও যারা ছিল কিংবা এখন পরে যারা আছে, একুল ওকুল কেউ প্রমাণ করতে পারে নাই যে জামাতের কোনো লোক কাউকে জান্নাতের টিকিট বিক্রি করেছে। কিন্তু বিএনপি যে ফ্যামিলি কার্ড দিয়ে প্রতারণা করেছে, এরকম অসংখ্য ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে, ভুক্তভোগী পাওয়া গেছে। এই ফ্যামিলি কার্ড বিক্রেতারা জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত ইসলাম, এই কথা যতবার বলেছে ততবারই দেখা গেছে যে তাদের লোকরাই বলছে জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতে যাওয়া যায়, তারেক রহমানের নাম নিলে এই পুণ্য হয়, ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়। তাদের নেতাদের বক্তব্যেই এগুলো পাওয়া গেছে। জামাতের কোন নেতার বক্তব্যে এ ধরনের কোনো কিছুই পাওয়া যায়নি। কিন্তু এরপরও জামাতকে জান্নাতের টিকিট বিক্রেতা হিসেবে প্রমাণ করার জন্য একজন ওমরা হজকারী 2017 সালের, তাও যদি রিসেন্ট পেতেন তিনি, তার দলে মনে হয় না যে এরকম রিসেন্ট ওমরা করেছেন। তিনি নিজেও নাকি রিসেন্ট ওমরা করেছেন বা ওমরা যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত যাওয়া হয়নি, আমি জানি না। তাকে আবার আরেকজনকে ওমরা হজ করেছে এরকম ব্যক্তি ডেকে এনে তার দিয়ে সাক্ষ্য দেওয়াতে হচ্ছে যে পুরো একটা জকিং শুরু করেছে, একটা জোকারি কাজ তিনি করেছেন। এইরকম ওমরা হজকারী তো জামাতে অসংখ্য মানুষ আছে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে যারা চকসু নির্বাচনে জয়ী হয়েছে কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে যারা জয়ী হয়েছে, এরকম স্টুডেন্টরা, হাঁটুর বয়সী স্টুডেন্টরা ওমরা হজ করে আসছে। অসংখ্য লোক আছে যারা হজ করে আসছেন। কই তাদের কারো মুখে তো শুনলাম না যে জামাত টিকিট বিক্রি করছে। তারেক রহমান একজন ওমরা হজকারীকে ডেকে এনে প্রমাণ করে দিলেন টিকিট বিক্রি করছে। আবার আরো একটা হাস্যকর কাজ তিনি করলেন, সেটি কি? ভূমিকম্প হলো। আপনারা দেখেছেন না ভূমিকম্প হলো এইভাবে, মানে পুরো বক্তব্যগুলোতে সে যেন মানে দয়াগঞ্জের সেই ক্যানভাসাররা যারা মলম বিক্রি করে কিংবা জাদু দেখায়, মানুষকে চমৎকৃত করে ওষুধ বিক্রি করে, ঠিক তাদের মতো করে খুব সুন্দর উপস্থাপনার স্টাইল করে কি প্রমাণ করলেন? যে ভূমিকম্প হচ্ছে জামাত ইসলামের শিরকের কারণে। অথচ জামাত ইসলামের নেতাদের ফাঁসি হলো এই শিরকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। চিটাগং থেকে শুরু করে সারা বাংলাদেশে যত মাজারপন্থী আছে, এই মাজারপন্থীদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। ইসলামের নামে ভণ্ডামির বিরুদ্ধে জামাতের অবস্থান বহুকাল আগের। শাহরিয়ার কবির জামাতের এই অবস্থানের কারণেই বরাবর জামাতের সমালোচনা করে আসতেন। জামাতকে বলে আসতেন ওয়াহাবি, তারা সংস্কারবাদী, তারা পীরপন্থীদের বিশ্বাস করে না, তারা পীরপন্থায় বিশ্বাসী নয়, তারা মাজারে বিশ্বাসী না। এবং মাজার বিরোধী এই শক্ত অবস্থানের কারণে জামাতের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। মাইজ ভান্ডারীরা মামলা করেছে, সেই মামলায়
দেলোয়ার হোসেন সাঈদী সহ আরো অনেককে অভিযুক্ত করা হয়েছে, সে মামলা সাজা পর্যন্ত হয়েছে জামাতের। এখনো পর্যন্ত মাজার বিরোধী কোনো আন্দোলন হলে বা কিছু হলে তার জন্য দায়ী করা হয় জামাত ইসলাম। তো শিরকের বিরুদ্ধে যারা এতটা সোচ্চার, এমনকি জামাত শিবিরের কেউ যদি কোনো গানও লেখে, সেই গানের ভিতর যদি সামান্যতম শিরকের গন্ধ থাকে, সেটা নিয়েও ব্যাপক সমালোচনা করে সেই গান জামাতের লোকেরা বা শিবিরের লোকেরা বন্ধ করতে বাধ্য করে, যে না, এটা শিরক দিয়ে কোনো গান হবে না, গানের মধ্যে কোনো শিরক থাকতে পারবে না। এমনকি বাংলাদেশের জনপ্রিয় রঠা সঙ্গীতের ভেতরেও শিরকের গন্ধ আছে বলে সেই গান গাইতে রাজি নয় তারা। তো এইরকম যাদের অবস্থান, এরকম শিরকের বিরুদ্ধে যাদের অবস্থান, আরো কত বড় কঠিন অবস্থান তাদের, তার প্রমাণ হচ্ছে জামাতের নিবন্ধন বাতিলই হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর সাথে শিরিক না করার কারণে। বাংলাদেশের কোন দল যেটা করেনি, জামাত ইসলাম সেটা করেছিল। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এই স্বীকারোক্তি দেওয়ার কারণে, সার্বভৌমত্ব জনগণের এই কথার স্বীকৃতি না দেওয়ার কারণে জামাতের নিবন্ধন বাতিল হয়ে যায়। সার্বভৌমত্ব বা জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথা বলেছিলেন শহীদ জিয়াউর রহমান, যা সুস্পষ্টভাবে শিরক। এরপরও অধ্যাপক গোলাম আজম তার এক বইতে উল্লেখ করেছেন, তিনি কোন নিয়তে বলেছেন সেটি যেহেতু স্পষ্ট নয়, তিনি হয়তো জনগণের ভোটাধিকারের সমস্ত ক্ষমতা আছে সেটাকে মিন করেছেন, তাই তিনি এটাকে শিরক বলতে চাননি। কিন্তু যদি কেউ মনে করে যে হ্যাঁ, সকল ক্ষমতা জনগণের আছে এবং গণতন্ত্রে জনগণের ভোটিং পাওয়ারকে সকল ধরনের ক্ষমতা দেয়া হয়, এমনকি আল্লাহর আইনের বিরুদ্ধাচরণেরও ক্ষমতা দেয়া হয়, সো এই ধরনের গণতন্ত্র বা এই ধরনের রায় দেওয়া বা এইভাবে জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করাটা শিরক। তো এরকম শিরককে জাস্টিফাই করে তার বিরুদ্ধে অবস্থান নেয়া দলটিকে তারেক রহমান রাস্তার ক্যানভাসারদের মতো, ঠিক ভারতের ময়ূখ চৌধুরীদের মতো হাত পা নেড়ে চেড়ে, যাদেরকে বলা হয় প্লে বয় টাইপের স্টাইলে, একেবারে যা ব্যক্তিত্বহীন একটা নড়াচড়া মুভমেন্ট, যেটাকে আমরা মনে করি একটা ভারী কি ছাড়াই একটা, এই বয়সের একটা মানুষ যে এখন বিএনপির চেয়ারপারসন, তিনি এক ধরনের খেলোয়াড় টাইপের সুলভ আচরণ করে নেচে কেঁদে নেচে কুদে এরকম একটা প্রমাণ দিলেন যে জামাত শিরকে অন্তর্ভুক্ত। জামাতের শিরকের কারণে ঢাকা শহরে ভূমিকম্প হয়েছে। একটু পর তার তথ্য জনগণ কারেকশন করে দিলেন যে ঢাকায় না, ওইটার উৎপত্তি ছিল নরসিংদী। তিনি চেয়েছিলেন নরসিংদীর মানুষ ভালো, নরসিংদীতে ভূমিকম্প হয়নি, ঢাকাতে হয়েছে, ঢাকাতে জামাতের শিরিক আছে, এই কারণে এই প্রথম হয়তো কোথাও ঢাকায় ভূমিকম্প হয়েছে। এই যে ফানি বক্তব্যগুলো তিনি দিচ্ছেন, জোকারিগুলি তিনি করছেন, এর দ্বারা কি তার ভোট বাড়ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, জগন্নাথের নির্বাচন, সবখানে ছাত্র দলের একটাই কর্মসূচি ছিল, সেটি হচ্ছে শিবিরের বিরুদ্ধাচরণ করা, শিবিরের নামে নানা ধরনের মিথ্যাচার তৈরি করা। কেন্দ্রীয় কমিটি থেকে আমান গিয়ে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে বলতেছে তার অস্ত্র নিয়ে আম গাছের তলে, আমতলায় অস্ত্র বিতরণ করছে, পুলিশ গিয়ে দেখলো খিচুড়ি বিতরণ করছে, যেটা ক্যাম্পাস থেকে অনেক দূরে অবস্থান। তারা সেখানে খাওয়া দাওয়া করছে, দুপুরে খাবার দাবারের আয়োজন করেছে খিচুড়ি, আর সেটাকে বললো তারা অস্ত্র বিতরণ করছে। এইভাবে অন্যদের বিরুদ্ধে মিথ্যা বলে যে মানুষের মন জয় করা যায় না, ভোটে জয় করা যায় না, এই প্রমাণ তো ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই প্রমাণিত হয়ে গেছে। তারপরে সেই পথ বেছে নিলেন তারেক রহমান। কিন্তু বিএনপির অবস্থান, তারেক রহমানের অবস্থান কিংবা বিএনপির রাজনীতি কিন্তু মানুষের কাছে একেবারে খোলাসা হয়ে গেছে। গত ১.৫ বছরে বিএনপির মধ্যে যতগুলো খুন খারাপি করেছে, এর একটা খুনের ব্যাপারে কোনো কৈফিয়ত কি তারেক রহমান কোথাও কখনো দিয়েছেন বা দিতে পারবেন? উপরন্তু প্রত্যেকটা মুহূর্তে যখন তারেক রহমান ময়ূখ চৌধুরীর মতো বালখিল্যতা করে জামাতের বিরোধিতা করছেন, মানুষ আসাচ্ছেন,
ঠিক তখন তারই লোকেরা দিনাজপুরে গিয়ে মানুষের বুকে অস্ত্র ধরে মানুষের উপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে চাঁদাবাজি করছেন। কোনো একটা চাঁদাবাজির বিরুদ্ধে তার কোনো বক্তব্য নেই। একটা বক্তব্যে তিনি বলেননি যে চাঁদাবাজিদেরকে ভোট দেওয়া যায়, চাঁদাবাজদের ভোট দেবেন না, চাঁদাবাজদেরকে প্রত্যাখ্যান করুন। এমন একটা কারণ তিনি আজ পর্যন্ত বলতে পারেননি কেন বিএনপিকে ভোট দেওয়া হবে। তিনি এর আগে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ভোট চেয়েছেন। এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থেকেছেন। তারপর দেশের মানুষ নিজেকে রাজাকার দাবি করে এই দেশ থেকে শেখ হাসিনাকে তার 14 গোষ্ঠী সহ বিতাড়িত করেছে। শেখ হাসিনার একটা কুকুর পর্যন্ত দেশে তিনি রেখে যেতে পারেননি। আত্মীয় স্বজনের মধ্যে যে যেখানে ছিল কুড়িয়ে কাচিয়ে প্রত্যেককে নিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এমনকি তার এমপিরা, তার স্বনামধন্য বিশিষ্ট মুয়াজ্জিন ইমামরা পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেই মুক্তিযুদ্ধকে হাতিয়ার বানিয়ে তারেক রহমান এবার রাজনীতি করে ক্ষমতায় আসার চিন্তা করেছিলেন। সেটাও যখন বুমেরাং হলো, এখন জামাতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রি করার ফতোয়াবাজি করে তিনি ভোট চাইছেন। এর চেয়ে অনেক ভালো হতো তিনি দেশের মানুষের জন্য কি করতে চান সেটা যদি বলতে পারতেন। তিনি বললেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। তার একটা প্ল্যান আছে, তাদের একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে? একটা প্ল্যান বলেন। দেশের মানুষকে খয়রাতি খাওয়াবেন, সেই প্ল্যান? এরকম মিথ্যা প্রতিশ্রুতি তো এর আগে বহুবার দিয়েছেন। মিথ্যার রাজনীতি, মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করেছে কাঁঠাল রানী। সেই রাজনীতি যদি এখন আবার কোনো কাঁঠাল রাজা করে, তাহলে সেটা কি মানুষ খাবে? প্রচন্ড বিরক্ত বিএনপির মানুষেরা, বিএনপির সমর্থকেরা বিরক্ত। যাদের মধ্যে একটু ইন্টেলেকচুয়ালিটি আছে, বুদ্ধিমত্তা আছে, কিংবা নিরপেক্ষতার মনোভাব আছে, কিংবা একটু হলেও দলকানার ঊর্ধ্বে, দলান্ধতার ঊর্ধ্বে উঠে যেতে চায়, তারাও বলে যে এগুলো কি বলে। আবার তারাই বলে যে ইন্টার পাস ছেলে আর কি বা বলবে। তার দলের নেত্রী তাকে বলেছিল 8 পাস। আশরাফি পাপিয়া তাকে বলেছিল 8 পাস। তার জন্য তার দলের অবস্থান শেষ। তো ইন্টার পাস করা ছেলেটা যদি 8 পাসের ছেলেদের মতো কথা বলে, আসলে মানুষ তো সেটা নিয়ে হাসবে। জামাতের এক একজন প্রার্থী বিশ্বের নাম করা ডাক্তার। তার এই বিএনপি পন্থীর সাংবাদিকরা, বিএনপি পন্থী কিছু জোকাররা তার বিএমডিসি, তার এমবিবিএস সার্টিফিকেট, মেডিকেলের সার্টিফিকেট, এগুলোকে ভুয়া বলে প্রচারণা চালিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেছে তার সার্টিফিকেট আন্তর্জাতিক মানের। এমন সার্টিফিকেট তিনি অর্জন করেছেন যে সার্টিফিকেটের ওজন নেওয়ার ক্ষমতা বাংলাদেশের মেডিকেলের নেই। বিশ্বের নাম করা সকল বিশ্ববিদ্যালয়ে যে কোর্সগুলো পড়ানো হয়, তিনি সেই কোর্সগুলোকে কোটি কোটি টাকা খরচ করে সেই ডিগ্রিগুলো অর্জন করেছেন। এবং বাংলাদেশের মানুষ তার এই অর্জনের জন্য উপকৃত। তার কাছ থেকে যারা সেবা পেয়েছেন, দুর্লভ সেবা, যে সেবা পেতে হলো তাদেরকে বিদেশে যেতে হতো, সেই সেবা এই বাংলাদেশের ডাক্তার তিনি নিজে সেই ডিগ্রি নিয়ে এসে এর যশ খেতে অর্জন করে, হাত যশ অর্জন করে, সাফল্য অর্জন করে সে মানুষের মাঝে তার সাফল্য বিলিয়ে দিয়েছেন। সেই ডাক্তারের বিরুদ্ধাচরণ করে মোটামুটি তারেক রহমান ঢাকার যে 17 আসনে দাঁড়িয়েছিলেন, সেই আসনে তার অবস্থা এখন বলতে গেলে ভরাডুবির মতো। এখন তিনি মঞ্চে উঠে নতুন ভূমিকম্প গবেষক হয়ে উঠলেন, নতুন ধর্ম ব্যবসায়ী হয়ে উঠলেন। এটা কি জনগণ খুব একটা ভালোভাবে নিচ্ছে? যারা বিএনপিকে ভালোবাসেন তাদের কাছে প্রশ্নটা থাকলো, যারা এখনো দলান্ধ তাদের কাছে প্রশ্নটা থাকলো। অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধাচরণ না করে আপনারা কে কি করতে চান, ক্ষমতায় গিয়ে জনগণের জন্য কি করবেন, সেইগুলোকে আরো সুন্দরভাবে অ্যাড্রেস করেন। আপনাদের এসব আবল তাবল নাচানাচির পরিবর্তে জামাত যেটা করেছে, পলিসি সামিট করে ফেলেছে। সেখানে একটা ঘোষণাই তো যথেষ্ট মানুষের জন্য। যুবকদের
এবার সবচেয়ে বেশি ভোটার হচ্ছে তরুণ ভোটার। এই ভোটারদের জন্য তারা জামাত, একে তো তরুণরা জামাতের প্রতি, শিবিরের প্রতি আকৃষ্ট, সেটি প্রমাণ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোর ইলেকশনে। প্রায় সকল, মানে পুরো সকল বিশ্ববিদ্যালয়ে ফুল প্যানেলেই প্রায় বলতে গেলে শিবির জয়ী হয়েছে। তাদের জনপ্রিয়তা কোথায় পৌঁছে গেছে। আর তাদের জন্য আবার জামাত এমন অফার রেখেছে, যে অফারের কথা যদি প্রচার হয় বা মানুষের কানে পৌঁছে যায়, তাহলে কোনো মানুষ আর জামাতের বাইরে অন্য কাউকে ভোট দেবে না। সেই অফারটা কি? সেই অফারটা হচ্ছে, একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় টেনশন হচ্ছে লেখাপড়া শেষে সে কোথায় গিয়ে দাঁড়াবে। এই সময় এই শিক্ষার্থীরা ডিপ্রেশনে ভোগে। লেখাপড়া শেষ হলে বাবা মাও বলে দেন, এতদিন দিয়েছি বাবা, আর খরচ দিতে পারবো না। আজকে আপনাদেরকে একটা সত্য গল্প বলি। আমার লাইফে এরকম একটা সময় এসেছিল, অনার্স পাশের পর বাবার কথা চিন্তা করে আমিও চাকরির জন্য গিয়েছিলাম। মজার ব্যাপার কি জানেন? সেই চাকরির জন্য তারেক রহমানের কাছে গিয়েছিলাম। তার সঙ্গে গিয়াসউদ্দিন আল মামুন ছিলেন। তাদের সামনে বসে আমি ইন্টারভিউ দিয়েছি। তারেক রহমান আমার কাগজপত্র, সার্টিফিকেট দেখে বললেন, আপনি তো অনেক ভালো রেজাল্ট করেছেন, ব্রিলিয়ান্ট, আপনি মাস্টার্স না করে কেন চাকরি করতে আসলেন? আমি বললাম যে আমার ফ্যামিলির ক্রাইসিস আছে, বাবাকে আমি ভারমুক্ত করতে চাই। তারেক রহমান আমার বড় ভাই ছিলেন সঙ্গে, তাকে দেখে বললেন, তাকে উদ্দেশ্য করে বললেন, ওর পড়ার খরচ মাস্টার্স পর্যন্ত আপনি দিবেন, মাস্টার্স পাশ করার পর আমার কাছে আসবেন, চাকরির ব্যবস্থা আমি করব। সেই তারেক রহমানের কাছে এরকম আশ্বাসই আজকে দেশের মানুষ চাই, আশা করেছিল। ওই দিনের পর থেকে তারেক রহমানের জন্য আমরা অনেক কাজ করেছি, তাকে ভালোবেসে অনেক কাজ করেছি, যে তিনি আমাকে সেদিন ওই প্রশংসাটুকু করে মাস্টার্স পাশ করার পর তিনি আমার চাকরির ব্যবস্থা করার যে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাসের ফলে আমি আবার অনার্স পাশের পর মাস্টার্স শেষ করার জন্য বিশ্ববিদ্যালয়ে ফিরে যাই এবং মাস্টার্স শেষ করে তারপরে ঢাকায় ফিরি। যদিও তখন আর তারেক রহমানের কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল না, তারেক রহমানও আর আগের অবস্থানে ছিলেন না। কিন্তু যাই হোক, তার সেই আশ্বাসটুকু আমার মনে ছিল, দাগ কেটেছিল। এবং সেই ভালোবাসা থেকে বিএনপির জন্য অনেক কাজ আমরা করেছি। সে বিএনপির কাছে কিন্তু সকল মানুষেরই প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার, সে আশার গুড়েবালি হয়ে গেছে তারেক রহমানের এসব বক্তব্যের মাধ্যমে, হাস্যকর বক্তব্য, বালখিল্যতার বক্তব্যের মাধ্যমে। জাতিকে যখন আশার কথা শোনানোর কথা, জাতির জন্য স্পেসিফিক তিনি কি করতে চান, যুবকদের জন্য কি করতে চান, বেকারদের জন্য তিনি কি করতে চান, সেই অফারগুলো না দিয়ে তিনি তাদের সঙ্গে আন্দোলনে থাকা এতদিন যে দলটি শাহাদাত বরণ করলো, যে দলের সঙ্গে যুক্ত থাকার কারণে শেখ হাসিনার অত্যাচারের সমস্ত জাতাকলে পিষ্ট হলো, যে ঐক্যের কারণে, 4 দলের জোট গঠনের কারণেই তো জামাতের বিরুদ্ধে এত অপপ্রচার শুরু হলো, এই স্বাধীনতা বিরোধী তকমাগুলো লাগানো হলো, এই বিচার, এই ফাঁসি সবকিছু হয়েছে 4 দলের জোট গঠনের পর। 2001 সালের আগে তো জামাতের বিরুদ্ধে শেখ হাসিনা কখনোই এইভাবে উঠে পড়ে লাগে নাই। ইন্ডিয়াও কখনো জামাতের বিরুদ্ধে এই ধরনের অ্যাকশনে যায়নি। যেই ঐক্যের কারণে, যাদের সঙ্গে ঐক্যের কারণে জামাতের এমন পরিস্থিতি দাঁড়ালো, আজকে সেই জামাতের কেন সমালোচনা করতে হবে? যেখানে জামাত যুবকদের জন্য অফার দিচ্ছে, চাকরি শেষ করার সাথে সাথে, গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে প্রত্যেক মাসে 5 লক্ষ শিক্ষার্থীর জন্য থাকবে 10,000 করে টাকা। এই সামান্য টাকার জন্য কিংবা এর চেয়ে কম টাকার জন্য আমরা অনেকেই বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা করতে পারি নাই। লেখাপড়া শেষ করেই প্রথমেই কি চাকরি করা যায়, অনেক অড জবে আমাদের শিক্ষার্থীদের ঢুকতে হয়েছে। আমরা যখন চাকরি জীবনে ঢুকেছি, আমাদের ছোট ভাইয়ের ইউনিভার্সিটি থেকে এসে অড জবে ঢুকে গেছে। আমাদেরই এক ছোট ভাইকে দেখে বললাম, তুই এই জব কেন করছিস? বললো, ভাইয়া আমার তো লেখাপড়া শেষ হয়ে গেছে, এখন তো কিছু একটা করতে হবে। এই কিছু একটা করতে গিয়ে অড জব করতে শুরু করে।
বলেছি আমরা 2 ভাই মিলে তোর খরচ দিব, কিন্তু তুই তোর স্বপ্ন থেকে এক পা এদিক এদিক সরবি না, তোকে বিশ্ববিদ্যালয়ের টিচার হইতে হবে। সত্যি সত্যি সে আমাদের আশ্বাসে চলে গেছে, যদিও আমাদের সহযোগিতা ছাড়াই সে তার মেধাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। আমরা বড়রা শুধু তাকে সেই আশ্বাসটুকু দিয়েছিলাম, অড জব থেকে তাকে ফিরিয়ে দিয়েছিলাম। জীবনের সমস্ত আশা ধ্বংস হয়ে যায় এই 1-2 বছরের মধ্যে। অনেকে আত্মহত্যা করে, তো অনেকে ডিপ্রেশনে নিজেদের আত্মসম্মান বোধ ভুলে গিয়ে এমন এমন সব কাজের সঙ্গে যুক্ত হয়। বিশেষ করে আমরা এখন যেগুলো, এগুলোর প্রভাব একটু কমেছে, যেমন মাল্টি এমএমএম ব্যবসা, এমএমএম ব্যবসা, এমএলএম ব্যবসা, সরি, এমএলএম ব্যবসার মধ্যে জড়িয়ে পড়ে। মাল্টি লেভেল মার্কেটিং কি এক অদ্ভুত ব্যবসা, যেখানে 2জন করে মানুষকে ঠকাতে হয়, তারা আরো 2জন মানুষকে ঠকায়, এইভাবে করে তার নিজের পকেট ভারী করে। এরকম অনেক অড জবে, খারাপ জবে বেকার থাকার কারণে মানুষ ঢুকে যায়। সেই বেকারদের জন্য সমস্ত হতাশা দূর করে দিয়ে এমন একটা অ্যামাউন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত, যেটা একজন মানুষের জন্য, সম্মানজনক জীবিকার জন্য যথেষ্ট। আমরা কি তারেক রহমানের কাছ থেকে, বিএনপির কাছ থেকে এমন কোনো অফার প্রত্যাশা করতে পারতাম না? কিন্তু না, তিনি নিয়ে আসলেন ফ্যামিলি কার্ডের একটা ভাওতাবাজি, যে ভাওতাবাজির মাধ্যমে ইতোমধ্যেই তার লোকেরা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। শুধু অফার দিলে হবে না, সে অফারটাকে তো কার্যকর করতে হবে। 10 টাকার চাল খাওয়ার অফার দিয়েছেন, সে চাল তো খাওয়াইতে পারেন নাই, এমন অসম্ভব অফার কেন দিবেন? কিন্তু 10,000 টাকা প্রতি মাসে দেওয়া যে সম্ভব, সেটার প্রমাণ কিন্তু জামাত দেখিয়েছে। কারণ জামাত বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে নিজেদের দলের ফান্ড থেকে এরকম ভর্তুকি দিয়ে অভ্যস্ত, এবং তারা সেটা চিরকালের জন্য দিচ্ছেন না, দিচ্ছেন সুদবিহীন ঋণ হিসেবে। একটা মানুষের আত্মসম্মান তো তখনই নষ্ট হয়ে যায় যখন সে দানের অর্থ গ্রহণ করে, কিন্তু জামাত তাকে দান করছে না, কিন্তু দানের মতোই সম্মানজনক উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছেন, এবং বলছেন যে সে 2 বছরের মধ্যে চাকরি পাওয়ার পরে এই টাকাটা ফেরত দিবে। 2 বছর দেবেন, 2 বছরের মধ্যে জামাত বা রাজনৈতিক দল, সরকার, যে সরকার থাকবে সে তার চাকরির ব্যবস্থা করবে, এবং সেই চাকরি থেকেই সে আস্তে আস্তে ধীরে ধীরে যত টাকা করে পারে এই ঋণটা সে শোধ করবে। তার ওই ঋণ করা, শোধ দেওয়া ঋণ থেকে ওই টাকাটাই আবার ওই কোষাগারে জমা হবে, সেই কোষাগার থেকে আবার তার পরবর্তী জেনারেশনকে বা তার পরবর্তী যে জুনিয়ররা আসছে ইউনিভার্সিটি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ একবার যদি এই ঝুঁকি রাষ্ট্র নিতে পারে, তারপর 2 বছর পর ওই টাকারই পার্সেন্টেজ এখানে এসে যুক্ত হয়ে পরবর্তী কার্যক্রমকে রিসাইকেল করবে, এগিয়ে নিয়ে যাবে, ধারাবাহিক চলতেই থাকবে। আমি 2 বছরে বা 1 বছরে 1,20,000 টাকা সরকার থেকে পেয়ে যখন আমি একটা চাকরিতে জয়েন করলাম, আমার বেতন যাই হোক, আমি যদি সেখান থেকে 2,000, 5,000 করে টাকা আবার সরকারকে রিটার্ন করি, সেই টাকাই আবার আরেকজনকে সরকার ভর্তুকি হিসেবে বা ঋণ হিসেবে দিবে। এই যে সুদবিহীন একটি ব্যবস্থা, সুন্দর একটি ব্যবস্থা এবং নিশ্চিন্ত ব্যবস্থা ঘোষণা দিলেন, তার অপোজিটে আমরা বিএনপির কাছ থেকে কোনো ধরনের অফার পাইনি। আর জামাত যখন কোনো অফার দেয়, কথা বলে, মানুষ তার প্রতি আস্থা রাখতে পারে, কারণ জামাত কখনো এমন কোনো কথা দেয়নি যেটা রাখতে পারে নাই, রাখতে না পারলে সেই কথা তারা দেয় না। ইতোমধ্যেই বিভিন্ন এলাকার জনগণকে তারা এমন ভাবে বেনিফিশিয়ারি করেছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাপ চাচারা জামাতের কাছ থেকে সহযোগিতা নিয়ে এসে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে করেছেন। কাউকে টিনের ঘর করে দিয়েছেন, কাউকে কল দিয়েছেন, কাউকে ভ্যান কিনে দিয়েছেন, অসংখ্য মানুষকে করেছেন এসব, তাদের নিজস্ব অর্থায়নের মাধ্যমে করেছেন। একটা ভ্যান কিনে দেওয়ার পর সে ভ্যানের টাকা দিতে 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 যখন ভ্যানের টাকাটা পরিশোধ হয়ে যায়, তখন ভ্যানের মালিক হয়ে যায়, সে 1 টাকা সুদ দিতে হয় না। সে যত টাকা করে পারে পার ডে, সেই কয় টাকা করেই দিবে ভ্যানের টাকাটা, দেওয়ার পর ভ্যানের সে মালিক হয়ে যায়। এই যে সুন্দর সিস্টেমগুলো তারা
যুগের পর যুগ, প্রায় 20 বছর যাবত তারা এই ধরনের কিছু পদ্ধতিকে মানুষের সঙ্গে ইন্ট্রোডিউস করে পরীক্ষামূলকভাবে চালিয়ে তারপরে তারা প্রমাণ করেছেন যে মানুষের জন্য এভাবে কাজ করা যায়। হ্যাঁ, অনেক ভ্যানওয়ালা 1 টাকাও আর ফেরত দেন নাই, কিন্তু তারপরেও কি তাদের এই কার্যক্রম বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি। আমরা আগামী নির্বাচনে এমন রাজনৈতিক দলকেই ক্ষমতায় দেখতে চাই যাদের উপর মানুষের আস্থা আছে, ভরসা আছে এবং যারা সত্যিকারের জনগণের কল্যাণ করতে চান। আলতু ফালতু বক্তব্য দিয়ে, গাঁজাখুরি গল্প দিয়ে, ভূমিকম্পের থিওরি দিয়ে, শিরকের মিথ্যা অপপ্রচার দিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। মিথ্যার রাজনীতি যিনি করতেন, সেই কাঁঠাল রানীর যেভাবে ভিন দেশে চলে যেতে হয়েছে, মিথ্যার রাজনীতি ভবিষ্যতে যারা করবে তাদেরকে হয়তো অন্য কোনো ভিন দেশে চলে যেতে হবে। এটা নিয়তি। আর যারা দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন, নিঃসন্দেহে মানুষ তাদের কথা মনে রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।